আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। দেখো আমরা প্রথম লেকচারে পড়ে এসেছি মেন্ডেলিফের পর্যায় সারণী কিভাবে এলো। তারপরের লেকচার সেকেন্ড লেকচারে আমরা পড়ে এসেছি মেন্ডেলিফের পর্যায় সারণীর কি সুবিধা কি অসুবিধা মানে ত্রুটিগুলো কি ছিল। তৃতীয় মানে লেকচারে আমরা যেটা দেখেছি লেকচার 3-তে কি দেখলাম যে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিকে ধরে কিভাবে তাকে সংশোধিত করা যায়। তো আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কিভাবে এলো সেই ব্রিজটুকু আমরা তৃতীয় লেকচারে কিন্তু দেখে এসেছি। তো দেখে এলাম যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কি বলছিল এটাই যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় যেখানে মেন্ডেলিভ এই পরমাণু ক্রমাঙ্কের জায়গায় পারমাণবিক গুরুত্ব বলেছিলেন, যেটাই খুব অসুবিধা বা ত্রুটি সৃষ্টি করেছিল। যেখানে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী এই পরমাণু ক্রমাঙ্ক এই সাজেশনটা নেওয়ার ফলে পর্যায় সারণী গঠনটা খুব সুন্দর হয়ে গেল। এবং এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর সুবিধা কি পেয়ে গেলাম যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যখনই পরমাণু ক্রমাঙ্ক নিয়ে মৌলগুলোকে একটা সারণী বা একটা টেবিলে স্থান দিল তখন কি দেখা গেল। প্রথম সুবিধা যদি আমরা দেখতে চাই, সুবিধা নাম্বার 1 কি লিখবো, যদি আমি সুবিধার টেবিল যদি এখানে করে দিই, সুবিধা যে পরমাণু ক্রমাঙ্ক প্রথমতই ওই মৌলের সকল ধর্ম বহন করে। পরমাণু ক্রমাঙ্ক মৌলের নিজস্ব বৈশিষ্ট্য গ্রহণ করে। যার মৌলের যে বৈশিষ্ট্য হবে পরমাণু ক্রমাঙ্কের সেই একই বৈশিষ্ট্য। সেকেন্ড, এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে পরমাণু ক্রমাঙ্ক নেওয়ার ফলে আর কি সুবিধা হলো, দেখবে মেন্ডেলিফের অষ্টম শ্রেণীতে দেখো তিনটে মৌল আছে। দেখো একটা জায়গায় দেখবে ফেরাস আছে, কোবাল্ট আছে, নিকেল আছে। তাহলে একটা শ্রেণীতে 3টা মৌল কেন রাখা হবে, এটা একটা আমাদের ত্রুটি ছিল। তো আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কি করলো, দেখো ফেরাস, কোবাল্ট, নিকেল প্রত্যেককে একটা আলাদা আলাদা করে শ্রেণী দেওয়া হলো। তাহলে কি লিখবো যে ফেরাস, নিকেল, কোবাল্টকে ভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া। 3 নম্বর পয়েন্টে আমরা কি লিখব যে 1 থেকে 18 পর্যন্ত দেখো এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, শ্রেণী এমনি করে কটা শ্রেণী আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 দীর্ঘ পর্যায় সারণীতে আমি একটা সংক্ষিপ্ত রূপ নিয়েছি। তাহলে 18টা শ্রেণী রয়েছে। তো 18টা শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি যে 18টা শ্রেণীতে আলাদা আলাদা করে মৌল অবস্থান করছে এবং প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসও সুগঠিত। তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা কি লিখব, প্রত্যেক মৌলের ইলেকট্রন বিন্যাস সুপ্রতিষ্ঠিত লিখো। 4 নম্বর পয়েন্টে আমরা কি লিখব, 4 নম্বর পয়েন্ট দেখো 4 নম্বর পয়েন্টে লিখবো মোস্ট ইম্পর্টেন্ট, যেখানটায় মেন্ডেলিফের পর্যায় সারণী যে পটাশিয়াম আর আর্গনের স্থান দেওয়াটা, যে পটাশিয়ামকে পরে আর্গনকে আগে স্থান দেওয়াটার মধ্যে একটা ত্রুটি দেখিয়ে দিয়ে গেছিল। যে পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব কম হওয়া সত্ত্বেও আর্গনের পারমাণবিক গুরুত্ব পটাশিয়ামের তুলনায় বেশি হওয়া সত্ত্বেও আর্গনকে আগে দেওয়া হয়েছে, পটাশিয়ামকে পরে দেওয়া হয়েছে। কিন্তু হওয়াটা উচিত এটা ছিল যে পটাশিয়ামটা আগে যাবে, আর্গনটা পরে আসবে, এটা তো হওয়া উচিত ছিল। তো আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আসার ফলে কি দেখা গেল না, পটাশিয়াম এবং আর্গনের মধ্যে, পটাশিয়াম আর আর্গন এদের মধ্যে অবস্থানের ত্রুটি সংশোধিত হয়।
5 নম্বর পয়েন্ট কি করব, যে দেখা গেছিল কি যে আইসোটোপগুলো, মূল পয়েন্ট আমরা একটা ধরে নিচ্ছি যে আইসোটোপগুলোর পারমাণবিক গুরুত্ব আলাদা। তো পারমাণবিক গুরুত্ব আলাদা, কিন্তু আইসোটোপগুলো, যেমন করে একটা উদাহরণ যদি নিই, যে অক্সিজেন 8-16, অক্সিজেন 8-17, অক্সিজেন 8-18, তাহলে এইগুলো হচ্ছে এক একটা অক্সিজেনের নিউক্লাইড। তাহলে প্রত্যেকের প্রোটন সংখ্যা কি দেখতে পাচ্ছি একই, প্রত্যেকের পারমাণবিক গুরুত্ব কি দেখতে পাচ্ছি আলাদা আলাদা। তাহলে প্রত্যেকের পারমাণবিক গুরুত্ব যেহেতু আলাদা আলাদা, সেহেতু আমি আলাদা আলাদা শ্রেণী দিব। কিন্তু মেন্ডেলিভ কি করেছিলেন না, মেন্ডেলিভ একটা শ্রেণীতে সবাইকে রেখেছিলেন। তো ওনার যে সূত্র থেকে এই জিনিসটাকে কি করা হয়েছে, ভায়োলেট করা হয়েছে, যে আলাদা আলাদা পারমাণবিক গুরুত্ব যেহেতু, সেহেতু আলাদা আলাদা শ্রেণী হবে, কেন তুমি এক জায়গায় রাখবে। কিন্তু আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আসতে কি হলো, আরে ভাই প্রত্যেকের পারমাণবিক সংখ্যা একই, তাহলে কেন এরা একই শ্রেণীতে অবস্থান করবে না। তো আইসোটোপগুলোর অবস্থান সুনির্দিষ্ট হলো। তাহলে আমরা কি লিখব, আইসোটোপগুলির অবস্থান কি দেখলাম, অবস্থান সুনির্দিষ্ট হলো। তাহলে এই ছিল কি যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর সুবিধা। তাহলে এত সুবিধা থাকার ফলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীকে আমরা কি করলাম, একসেপ্ট করলাম। তো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে টোটাল 18টা শ্রেণী ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। টোটাল কটা শ্রেণী না, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী কটা ছিল না, শ্রেণী হচ্ছে 18টা। আর পর্যায় কটা ছিল, পর্যায় ছিল 7টা পর্যায় ছিল। তো প্রত্যেকটা পর্যায়ে কটা করে মৌল ছিল। তো একবার যদি দেখে নিই যে এটা ছিল কি প্রথম পর্যায়, দেখো এটা হচ্ছে কি প্রথম পর্যায়। তাহলে প্রথম পর্যায়ে কটা না, দুটো। প্রথম পর্যায়ে কটা মৌল না, দুটি মৌল লিখে রাখলাম। দ্বিতীয় পর্যায়ে কটা, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, কটা আছে 1 2 3 4 5 6 7 8। তৃতীয় পর্যায়ে কটা আছে 1 2 3 4 5 6 7 8। তাহলে দ্বিতীয় আর তৃতীয়তে কটা করে মৌল আছে, 8টা করে। তাহলে 8টা করে যদি মৌল থাকে, যেটা প্রথম, দ্বিতীয়টা হচ্ছে প্রথমে আসছে, তৃতীয়টা তারপরে আসছে, তাহলে দ্বিতীয়টাকে আমরা প্রথম হ্রস্ব পর্যায় আর তৃতীয়টাকে আমরা দ্বিতীয় হ্রস্ব পর্যায় বলে অভিহিত করব। এবারে চতুর্থ পর্যায়ে লক্ষ্য করো, চতুর্থ পর্যায়ে কটা মৌল আছে দেখো, খেয়াল করবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে চতুর্থ পর্যায়ে কটা আছে না, 18টা মৌল আছে। পঞ্চমটাতে কটা থাকবে, ডেফিনেটলি 18টা থাকবে। তাহলে এই দুটো পর্যায়েও দেখো 18টা করে আছে। তাহলে যেটা প্রথমে আসছে তাকে আমরা প্রথম দীর্ঘ পর্যায়, যেটা পরে আসছে সেটাকে আমরা দ্বিতীয় দীর্ঘ পর্যায় বলবো। তাহলে এর ক্ষেত্রে যেটা প্রথম এসেছিল সেটা প্রথম হ্রস্ব পর্যায়, যেটা পরে এসেছিল সেটাকে আমরা দ্বিতীয় হ্রস্ব পর্যায় বলেছিলাম। আর এর ক্ষেত্রে প্রথমে যেটা এসছে সেটা হচ্ছে প্রথম দীর্ঘ পর্যায়, দ্বিতীয়ত যেটা আসছে সেটা দ্বিতীয় দীর্ঘ পর্যায় বলেছি। এবারে তারপরে দেখো এখানটায় কটা আছে, এখানটা একটু লক্ষ্য করবে, একটা খেয়াল করানোর জন্য চেষ্টা করছি, সেই জন্য ডাটাটা ফিল আপ করেছি। দেখো 55 56 57, 57 পরে কত 72, 57 পরে 72। যে এই জায়গায় যে 57 থেকে 72, তার মানে 14টা মৌল কোথায় গেল, যে 58 থেকে 71 পর্যন্ত মৌলটা গেল কোথায়। দেখো 58 থেকে 71 পর্যন্ত মৌলটা আলাদা করে একটা পর্যায় দেওয়া হয়েছে। এই মৌলটা ষষ্ঠ পর্যায়ে বটে, যে এই যে মৌলটা ষষ্ঠ পর্যায়ে বটে, কিন্তু ষষ্ঠ পর্যায়ে না দিয়ে তাকে একটা আলাদা একটা পর্যায় বানিয়ে দেওয়া হয়েছে। মূল যে পর্যায় সারণীটা রয়েছে ওই সারণীতে না স্থান দিয়ে আলাদা একটা পর্যায় করে দেওয়া হয়েছে। তাহলে এখানটায় টোটাল কটা মৌল আছে, 14টা মৌল আছে। এখানটায় টোটাল কটা মৌল আছে, 14টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আর এখানে স্টার মার্কে এখানে কটা আছে, 14টা। তাহলে 18 আর 14 কত হলো, 32টা। তাহলে প্রথম দীর্ঘ পর্যায়, কেন এটা প্রথম দীর্ঘ না, সিমিলারলি তার 7 নম্বর পর্যায়টাতেও সেরকম একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি কি না, এখানটায় টোটাল কটা আছে, 18টা আছে। আচ্ছা এইখানটা একটু লক্ষ্য করো, যে 89 পরে এ দেখো 89 104, তাহলে 90 থেকে 103 পর্যন্ত মৌলটা দেখো একটা আলাদা করে টেবিল দেওয়া আছে, আলাদা করে একটা পর্যায় দেওয়া আছে। দেখো 90 থেকে 103, তাহলে এখানেও কটা মৌল আছে, দেখো এখানেও 14টা মৌল আছে।
তাহলে 18 এখানকার যে মৌলগুলো কোথায় অবস্থান করছে, না এইখানে অবস্থান করছে, এইখানটায় স্থান দেওয়া আছে। তাহলে সপ্তম পর্যায়ে এটা। তাহলে এখানটায় তাহলে টোটাল কটা মৌল হলো, না এখানটায় তাহলে আমরা 32টা মৌল পেলাম। টোটাল কটা মৌল পেলাম, 32টা। তাহলে সেই জন্য এটাকে প্রথম অতি দীর্ঘ পর্যায়, এটা হচ্ছে দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। খেয়াল করবে, আমি মার্কিং করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। আচ্ছা, তো এবারে কথা হচ্ছে কি, যে এই যে স্টার মার্কগুলো কেনই বা এই মৌলগুলোকে কেন এখানে স্থান দেওয়া হলো না, যে এই মৌলগুলো এখানে যে 58 থেকে 71 পর্যন্ত এই মৌলগুলো প্রকৃতিতে এতই কম পরিমাণে পাওয়া গেল, যাদেরকে নাম দেওয়া হলো বিরল মৃত্তিকা মৌল। প্রকৃতিতে পাওয়াতে গেল কিন্তু বিরল মৃত্তিকা মৌল বলে নাম দেওয়া হলো। কোত্থেকে কত দূর, তাহলে কি বলবো না ষষ্ঠ পর্যায়ে, এটা হচ্ছে ষষ্ঠ পর্যায়ে, এটা হচ্ছে সপ্তম পর্যায়ে। তাহলে ষষ্ঠ পর্যায়ে সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত এই 14টি মৌলকে বলা হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। সিমিলারলি সপ্তম পর্যায়ে, কোত্থেকে সপ্তম পর্যায়ে, দেখো সপ্তম পর্যায়ে এখানটায় হচ্ছে কত না 90 থেকে 103, তার মানে থোরিয়াম থেকে লরেন্সিয়াম, নাম লিখে দিয়েছিস, থোরিয়াম থেকে লরেন্সিয়াম, ক্লিয়ার দেখা যাচ্ছে, লরেন্সিয়াম, থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এই 14টি মৌলকে বলা হচ্ছে অ্যাক্টিনাইট মৌল। তাহলে এদেরকে আমরা যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে স্থান কিন্তু দিইনি, যেখানে মেন্ডেলিফো এই জিনিসটা করে দিয়ে গেছিল যে বিরল মৃত্তিকা মৌল এবং অ্যাক্টিনাইট মৌলকেও উনি তার পর্যায় সারণীতে কিন্তু স্থান দিয়েছিলেন না, কিন্তু আধুনিক দীর্ঘ পর্যায় সারণী সেই একই ত্রুটি কিন্তু বজায় রাখলো, যে বিরল মৃত্তিকা মৌলগুলোকে কিন্তু স্থান দেওয়া হলো না। এরপর কি না বিজ্ঞানী বোরের কথা, বিজ্ঞানী বোর, নিলস বোর বলে দিয়ে গেছে কি না এই যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, কেন নিলস বোর হচ্ছে বিজ্ঞানী মোজলে, হেনরি মোজলের সমকালীন বিজ্ঞানী। তো একই টাইমে এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কিন্তু এক্সপেরিমেন্ট এবং ডাটা কালেকশন থেকে ডাটা পুট পর্যন্ত সমস্ত ডাটাগুলো এন্ট্রি চলছে। তো ওই রকমের সময় নিলস বোর তিনি কি বললেন না, বললেন যে 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 1, 2 এদিকে ছাড়ো, 13, 14, 15, 16, 17 এইগুলোকে আমরা বলবো স্বাভাবিক মৌল। এদেরকে আমরা কি বলবো, লিখে দিয়েছি যে 1, 2, 13, 14, 15, 16, 17 এদেরকে আমরা বলবো স্বাভাবিক মৌল। যে 18 নম্বরটাকে না 17, 13 থেকে 17 এখানে 1 থেকে 2, তাহলে এই দুটো আর এখানটায় এই 5টা, তো এই শ্রেণীগুলোকে আমরা বলবো স্বাভাবিক মৌলের শ্রেণী। কেন এটা স্বাভাবিক মৌল বলা হবে, এদেরকে আমরা কেন স্বাভাবিক মৌল বলবো না, এদের প্রতিনিধিত্ব এবং এদের ধর্ম একটা নির্দিষ্ট পর্যায়ের পরে পুনরায় কি হচ্ছে, একটা নির্দিষ্ট পর্যায়ে পুনরায় ওই একই ধর্ম রিটার্ন করছে। দেখো যদি আমরা লিথিয়ামকে ধরি, তো লিথিয়ামের যে ধর্মটা, তো দেখা যাচ্ছে ফ্লুরিনের পরে আবার রিটার্ন করছে, আমাকে এই 18 নম্বরে যেতে হচ্ছে না। তো 18 নম্বরটা কেন এসছে, কি জন্য এসছে সেটা পরে ব্যাপার। এই ফ্লুরিনের পরেই কিন্তু আবার পটাশিয়াম, ফ্লুরিনের পরেই কিন্তু আবার সোডিয়ামের ধর্ম আবার কিন্তু রিটার্ন করছে। যে লিথিয়ামের যা ধর্ম ছিল, লিথিয়ামের যে ধর্ম ছিল, বেরিলিয়ামের ধর্ম কি হলো, চেঞ্জ হলো, বোরনের ধর্ম আরো চেঞ্জ, কার্বনের ধর্ম আরো চেঞ্জ, নাইট্রোজেনের ধর্ম আরো চেঞ্জ, অক্সিজেনের ধর্ম আরো চেঞ্জ, ফ্লুরিনের ধর্ম আরো চেঞ্জ। তো ফ্লুরিনের পরে যখনই আমি সোডিয়ামে গেলাম, ওই সোডিয়ামের ধর্মটা পেলাম কি না লিথিয়ামের সাথে ম্যাচ করে গেল। তাহলে একটা নির্দিষ্ট অর্ডারের পরে কিন্তু আবার কি করছে, রিটার্ন করছে। তো সোডিয়ামের ধর্মটা যা পেলাম, ম্যাগনেসিয়ামের ধর্ম চেঞ্জ, অ্যালুমিনিয়ামের ধর্ম চেঞ্জ, সিলিকনের ধর্ম চেঞ্জ, ফসফরাসের ধর্ম চেঞ্জ, সালফারের ধর্ম চেঞ্জ, ক্লোরিনের ধর্ম চেঞ্জ। তো তারপরে পটাশিয়ামের ধর্মটা আবার সোডিয়ামের সাথে ম্যাচ করে গেল। তাহলে পটাশিয়ামের ধর্ম ম্যাচ করা মানে কি, সোডিয়ামের ম্যাচ করা। তো সোডিয়ামের সাথে এই লিথিয়ামের ম্যাচ করে, তাহলে এই শ্রেণীতে অবস্থিত সকল মৌলগুলো ধর্ম কি হলো, একই হতে থাকলো। সকল মৌলগুলো ধর্ম কি হতে থাকলো, একই হতে থাকলো। আর এই মৌলগুলো, তাহলে এই প্রথম শ্রেণীর মৌলগুলো যা যা ধর্ম হলো, দ্বিতীয় শ্রেণীর মৌলগুলো এর থেকে ডিফারেন্ট, আলাদা ধর্ম। কিন্তু দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত সকল মৌলগুলোর ধর্ম আবার একই। প্রত্যেকটা শ্রেণীতে অবস্থিত প্রত্যেকটা মৌলের ধর্ম কিন্তু একই, প্রত্যেকটা শ্রেণীতে অবস্থিত প্রত্যেকটা মৌলের ধর্ম একই। কিন্তু 1 নম্বরের সাথে 2 নম্বর শ্রেণীতে অবস্থিত মৌলগুলোর ধর্ম কিন্তু আলাদা। বুঝতে পারলাম যে পর্যায় বরাবর যদি আমি এগাতে থাকি, তাহলে ধর্ম কি হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। শ্রেণী বরাবর যদি নিচের দিকে নামতে থাকি, তাহলে ধর্ম সবার একই থাকবে, কারোর কম কারোর বেশি, কিন্তু ধর্ম সবার একই। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো প্রথম পর্যায়ে অবস্থিত হাইড্রোজেনকে বাদ দিয়ে,
হাইড্রোজেনকে বাদ দিয়ে প্রথম পর্যায়ে অবস্থিত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এই যে 6টা মৌল, তো লিথিয়াম থেকে একদম ফ্রান্সিয়াম পর্যন্ত এই যে 6টা মৌল, এদেরকে কি বলা হলো? ক্ষার ধাতু। এদেরকে আমরা কি বললাম? ক্ষার ধাতু। প্রথম শ্রেণী। তাহলে দীর্ঘ পর্যায় সারণীর প্রথম শ্রেণীতে অবস্থিত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 6টি মৌলকে আমরা বলবো ক্ষার ধাতুর শ্রেণী। দীর্ঘ পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডন, এই 6টা মৌলকে আমরা বলবো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো প্রত্যেকটা শ্রেণীতে আলাদা আলাদা ধাতুর মৌল অবস্থান করছে এবং তাদেরকে আলাদা আলাদা নাম দেওয়া হচ্ছে। আচ্ছা, এরা ক্ষারীয় ধাতু, এদের প্রথম শ্রেণীর মৌলগুলোকে আমি ক্ষার ধাতু কেন বলবো? না, এরা কি করে? ক্ষারকীয় অক্সাইড গঠন করে। এই যে লিথিয়াম বলো, সোডিয়াম বলো, পটাশিয়াম বলো, রুবিডিয়াম বলো, এরা সবাই কি ধরনের অক্সাইড গঠন করে? ক্ষারকীয় অক্সাইড, তীব্র ক্ষারকীয় অক্সাইড, সেহেতু এদেরকে আমরা ক্ষার ধাতু বলেছি। আচ্ছা, এদেরকে আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলবো। এরা প্রকৃতিতে, কারণ এই মৌলগুলো প্রকৃতিতেও এই ভূপৃষ্ঠে, ভূত্বকে পাওয়া যায়, তার সাথে সাথে এরা মৃদু ক্ষারকীয় অক্সাইডও গঠন করে, সেই জন্য এদেরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়েছে। এই যে ধাতুগুলো, এই যে দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত সকল ধাতুগুলো, ক্লিয়ার হলো? এরপরে চলে যাও মাঝে 3 থেকে 12 একদম ছেড়ে দাও, 13, 14 ছেড়ে দাও, 15 নম্বর শ্রেণীতে অবস্থিত যে নাইট্রোজেন, ফসফরাস, এমনি করে যে সকল মৌলগুলো অবস্থান করছে। তো দীর্ঘ পর্যায় সারণীর 15 নম্বর শ্রেণীতে অবস্থিত মৌলগুলিকে কি বলা হচ্ছে? নিকটোজেন মৌল। তো নিকটোজেন মানে কি? যে নিকটোজেন কথার অর্থ হচ্ছে শ্বাসরোধী। লিখে রাখলাম, শ্বাসরোধী। এদেরকে শ্বাসরোধী। দেখো নাইট্রোজেন, দেখো 15 নম্বর শ্রেণীতে অবস্থিত প্রথম মৌল হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেন শ্বাসরোধ করতে সাহায্য করে, সেহেতু এই শ্রেণীর মৌলগুলোকে বলা হচ্ছে কি? শ্বাসরোধী মৌল বা নিকটোজেন মৌল। নেক্সট আসছে চ্যালকোজেন মৌল। এই যে অক্সিজেন, সালফার, এমনি করে যে সকল মৌলগুলো অবস্থান করবে। তো এই যে 16 নম্বর শ্রেণীটা, এটা হচ্ছে কত নম্বর? ডাটা লক্ষ্য করো, খেয়াল করো, 16 নম্বর এখানে দেওয়া আছে, 16 নম্বর। এই যে 16 নম্বর শ্রেণীটাকে আমরা কি বলছি? আধুনিক দীর্ঘ পর্যায় সারণী 16 নম্বর শ্রেণীটাকে আমরা বলছি চ্যালকোজেন মৌলের শ্রেণী। তো চ্যালকোজেন কেন বলা হলো? না, এই মৌলগুলো আকরিক গঠন করে। এই মৌলগুলো কি গঠন করে? চ্যালকোজেন মৌলগুলো লিখে রাখলাম, আকরিক গঠন করে। আচ্ছা, 17 নম্বর শ্রেণীটাকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। 17 নম্বর শ্রেণীটাকে বলা হচ্ছে কি? হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল কি? এই যে ফ্লোরিন, ক্লোরিন, তারপরে যদি আমি লিখি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা সব ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা সব এই মৌলগুলো হচ্ছে কি? না, হ্যালোজেন মৌল। তো হ্যালোজেন মানে হচ্ছে কি? দেখো, হ্যালিস এই কথাটা গ্রিক শব্দ থেকে এসছে, যার বাংলা নাম হচ্ছে কি? যে সমুদ্রের লবণ। আর জেন মানে হচ্ছে কি? তৈরি করা। তাহলে গ্রিক শব্দ থেকে আমরা সামুদ্রিক লবণ উৎপাদক, আমরা এটাকে কি বলতে পারি? যে এর নাম হচ্ছে হ্যালোজেন মৌলের একটা অল্টারনেটিভ নাম হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। ক্লিয়ার হলো? লাস্ট যে শ্রেণীটা আমি এবারে ডিসকাস করব সেটা হচ্ছে কি? 18 নম্বর শ্রেণী। দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থিত যে 6টা মৌল আমরা দেখতে পাচ্ছি, এখানটায় আমি একটা লাস্ট একটা 118 নম্বর অ্যাড করেছি, সেটাকে বলা আছে অ্যাগনেসন। আচ্ছা, প্রথম হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর লাস্ট যেটা আছে কৃত্রিম মৌল। এতদূর পর্যন্ত প্রাকৃতিক মৌল, কিন্তু লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মনুষ্য সৃষ্টকে যেটা বলা হচ্ছে। তাহলে এই 7টা মৌলকে বলা হচ্ছে কি? নিষ্ক্রিয় মৌল। কেন নিষ্ক্রিয় মৌল বলা হলো? না, এরা প্রথমত রাসায়নিক বিক্রিয়া করে না। কেন? না, এদের সর্ববহিস্থ কক্ষপথ 8টি করে ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকে। তো 8টা করে ইলেকট্রন যদি ফিল আপ থাকে, তাদের সর্ববহিস্থ কক্ষপথে যোজ্যতা কত হয়? 0। সেহেতু এদেরকে শূন্যযোজী মৌল বলা হয়। তো সেতু মৌল বা একটা লিখে রেখেছি, দেখো সেতু মৌল। তো এটাকে রাফ করে দাও, এটা লাগবে না। যে সেতু মৌলটা কি? সেতু মানে কি? ব্রিজ। তো ব্রিজ কেন? দেখো, এদের ধর্ম বলতে কি থাকবে? এদের কোনো ভৌত ধর্ম থাকবে না, রাসায়নিক ধর্ম তেমন কিছু থাকবে? কিছুই থাকবে। যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণই করে না, তাদের ধর্ম আবার কোত্থেকে আসবে? তো মোদ্দা ফ্যাক্টর কি? যে ফ্লুরিনের পরে ধর্মটা আবার কোথায় ফিরে আসছে? সোডিয়াম। তাহলে ফ্লুরিন হচ্ছে 9,
পারমাণবিক সংখ্যা আছে 9, নিয়নের 10, তাহলে 11টা কি হচ্ছে, তারপর রিটার্ন করছি, তাহলে আমি সোডিয়ামটাকে যদি এখানে বসাতাম তাহলে এখানে সোডিয়াম হতো। আর্গনের পরে পটাশিয়ামটাকে আমি কোথায় বসাতাম, এইখানে বসাতাম। তাহলে তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে হ্যালোজেন মৌলগুলো এ হচ্ছে কি তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, ক্ষার ধাতু হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। তো যতই ধীরে 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 আমরা ডান দিকে অগ্রসর হচ্ছি, বাম থেকে ডান দিকে যতই যেতে আসছি, তো ততই কি হচ্ছে, ধনাত্মক ধর্ম কমতে আছে, ঋণাত্মক ধর্ম বাড়তে আছে। তো ফ্লুরিনের কি দেখা গেছে, সে হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক। তাহলে বাম থেকে যত দিকে আমি যেতে আসছি, তাহলে তড়িৎ ধনাত্মক কমতে আছে, ঋণাত্মক কি হতে আছে, বাড়তে আছে। তো মাঝে মাঝে এর কোনো ইন্টারফেয়ারই নেই, কোনো ইন্টারেস্ট নেই। তো ইন্টারেস্ট না থাকার ফলে যখন সোডিয়ামটা যখন এখানে আসছে, সে আবার কি হচ্ছে না, তীব্র তড়িৎ ধনাত্মক। তাহলে ফ্লুরিন কি ছিল, তীব্র তড়িৎ ঋণাত্মক। সোডিয়ামটা যখন পাশে চলে এলো, সে তখন কি হলো, তীব্র তড়িৎ ধনাত্মক। তাহলে মাঝে একটা কি হলো, যে নিয়নটা কি করছে, একটা ব্রিজ সৃষ্টি করছে না, নিয়নটা কি করছে, একটা ব্রিজ সৃষ্টি করছে, সেতু। এই 18 নম্বর শ্রেণীটাকে কি বলা হচ্ছে, সেতু মৌল। যেমন করে ধরো ক্লোরিন হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক, পটাশিয়াম হচ্ছে কি তীব্র তড়িৎ ধনাত্মক, কারণ ক্ষার ধাতুগুলো হচ্ছে কি তীব্র তড়িৎ ধনাত্মক। তাহলে পটাশিয়াম হচ্ছে কত, 19, তাহলে 18 পরে নিশ্চয়ই এখানে 19 হবে। তাহলে 17 পরে 19 যখন আমি যাব, তো 18টা কি করছে, একটা ব্রিজ সৃষ্টি করছে, কারণ 18 কোনো ইন্টারেস্ট নেই, 18 কোনো ইন্টারেস্টই নেই যে আমি তড়িৎ ধনাত্মক হবো না ঋণাত্মক হবো, কোনো ইন্টারেস্ট নেই। ক্লিয়ার হলো? তাহলে এই নিষ্ক্রিয় মৌলের শ্রেণীটাকে আমরা কি বলবো, বা এই 18 নম্বর শ্রেণীটাকে আমরা কি বলবো, যে সেতু মৌল। ক্লিয়ার হলো? তো নেক্সট থেকে যাচ্ছে, তাহলে এই পোর্শনটা আমাদের ক্লিয়ার, এই পোর্শনটা ক্লিয়ার। শুধু 3 থেকে এতদূর পর্যন্ত একটু ডিসকাস করতে হবে সোজা। কি না, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এই যে মৌল, এই মৌলটাকে আমরা কি বলবো, সন্ধিগত মৌল। নিচে আমি লিখে রেখেছি যে 3 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত এই মৌলগুলোকে আমরা কি বলবো, সন্ধিগত মৌল। ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত এই মৌলগুলোকে আমরা কি বলবো, সন্ধিগত মৌল। ইট্রিয়াম থেকে, তাহলে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এটা কত নম্বর না, দেওয়া আছে 4র্থ পর্যায়। খেয়াল করবো, পাশে আমি লিখেই রেখেছি, এটা হচ্ছে 1 নম্বর পর্যায়, এটা হচ্ছে 2 নম্বর পর্যায়, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। খেয়াল করো, দেখো 4 নম্বর পর্যায়ে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এটা হচ্ছে কি না, সন্ধিগত মৌল। এটা হচ্ছে প্রথম সন্ধিগত মৌলের পর্যায়। সেকেন্ড সন্ধিগত মৌলের পর্যায়ে হচ্ছে কি না, ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম। আরে এরা তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা তো হচ্ছে ক্ষার ধাতু। তাহলে তার পরেরটা লক্ষ্য করো, তাহলে ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম, এটা হচ্ছে কি সন্ধিগত মৌলের দ্বিতীয় পর্যায়। তারপরটা লক্ষ্য করো, দেখো ল্যান্থানাম তো আছেই, তো ল্যান্থানামের পরে এইখানটায় কটা মৌল ঢুকে বসে আছে, বিরল মৃত্তিকা মৌল 14টা। তো ল্যান্থানাম আর হফমিনিয়াম, তাহলে ল্যান্থানাম আর হফমিনিয়াম, তো হফমিনিয়ামের পরে কটা মৌল, হফমিনিয়ামের পরে মার্কারি পর্যন্ত এই মৌলগুলো, তাহলে ল্যান্থানাম প্লাস হফমিনিয়াম, এইগুলো তো বাদ, এগুলো তো বিরল মৃত্তিকা মৌল, এগুলো সন্ধিগত মৌলের মধ্যে আন্ডারে পড়ে না। তাহলে এগুলো হচ্ছে কি বিরল মৃত্তিকা মৌল। তাহলে ল্যান্থানাম, তাও এগুলো সন্ধিগত মৌলের মধ্যে আছে, সন্ধিগত মৌলের ধর্ম বৈশিষ্ট্য কিন্তু মেনে চলে, তার মানে এই নয় যে একদম মেনে চলে না, মেনে তো চলে। তাহলে ল্যান্থানাম, হফমিনিয়াম থেকে মার্কারি পর্যন্ত এই মৌলগুলোকে আমরা কি বলবো, সন্ধিগত মৌল। উপরন্তু 89 থেকে এই মৌলগুলোকে তো আমরা অ্যাক্টিনাইড অলরেডি বলে দিচ্ছি। তো স্বাভাবিকভাবে সন্ধিগত মৌল কোনগুলো, সন্ধিগত মৌল 4 নম্বর পর্যায়, 5 নম্বর পর্যায় আর 6 নম্বর পর্যায়ের মধ্যে অবস্থিত। তো 4 নম্বর পর্যায়ে আমরা কি বলবো না, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম, ল্যান্থানাম ও হফমেনিয়াম থেকে মার্কারি পর্যন্ত। তাহলে এই মৌলগুলোকে আমরা কি বলবো, এই যে মৌলগুলোকে আমরা কি বলবো, সন্ধিগত মৌল। ক্লিয়ার? বেশি আমি করব না, কেন ঘেটে ঘ হয়ে যাবে। এগুলোকে আমরা সন্ধিগত মৌল বলবো। ক্লিয়ার? এগুলোকে আমরা সন্ধিগত মৌল বলতে শিখে যাব। তো লাস্টে যেটা থেকে আসছে, দেখো অ্যাক্টিনাইড মৌলের ক্ষেত্রে ইউরেনিয়ামের পরবর্তী যে মৌলগুলো, যে নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, আমেরিসিয়াম পরপর যে আসতে আছে, তাহলে এগুলোকে আমরা কি বলবো, ইউরেনিয়ামোত্তরকারী মৌল, মানে উত্তরাধিকারী মৌল। ইউরেনিয়ামের পরবর্তী, ইউরেনিয়ামের বংশধর, যেটা উত্তরাধিকারী কাকে বলে, তাদের বংশধরকে বলে না। তো ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলোকে আমরা বলবো ইউরেনিয়ামোত্তর মৌল। তাহলে ইউরেনিয়ামের পরে এখানে কত আসবে, 93, 94, 95, 96, 97, 98, 99, এখানে 103, তারপরে এখানে আছে 104 থেকে 118 পর্যন্ত। তাহলে এই মৌলগুলোকে আমরা কি বলবো, ইউরেনিয়ামোত্তর মৌল। যে 93 থেকে এই সকল মৌল, তারপরে 103 এর পরে 104 থেকে 118 পর্যন্ত। তার মানে কটা আসছে অলরেডি, যে 93 থেকে 93টাকে কাউন্ট করবে,
তার সেখান থেকে 108, তার মানে কটা আসছে যদি আমরা গুণেই বানি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, তাহলে 26টা হচ্ছে কি মনুষ্য সৃষ্ট মৌল। তাহলে ইউরেনিয়াম পর্যন্ত ছিল প্রাকৃতিক, তাহলে 26টা হচ্ছে আমাদের কি মনুষ্য সৃষ্ট মৌল। খেয়াল রাখবে 26টি হচ্ছে মনুষ্য সৃষ্ট, যেটাকে আমরা বলে রাখি কৃত্রিম মনুষ্য সৃষ্ট মৌল। এতটুকু ক্লিয়ার করতে পারলাম, বোঝা গেছে এতটুকু। তো বিরল মৃত্তিকা মৌল কোন জিনিসটাকে বোঝা গেছে, যেগুলো প্রকৃতিতে খুবই কম পাওয়া যাচ্ছে, যে সিরিয়াম থেকে লুটেসিয়াম। আর অ্যাক্টিনাইড মৌল কাকে বলছে না, থোরিয়াম থেকে লরেন্সিয়াম। হ্যাঁ, তো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর সুবিধা তো অধিকাংশই ছিল, কিন্তু তা সত্ত্বেও আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কিছু ত্রুটি ছিল, যেটা তুমি এখানে লক্ষ্য করতে পারছো। কি লক্ষ্য করতে পারছো, যে হাইড্রোজেনটাকে, ক্ষার ধাতু যখনই আমি কাউন্ট করছিলাম তখন আমি বলছিলাম কি না, ক্ষার ধাতু শ্রেণীটা কাউন্ট করার সময় হাইড্রোজেনকে বাদ দিয়ে, তাহলে 6টা মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 6টা মৌলকে আমি বলছিলাম ক্ষার ধাতু। তো হাইড্রোজেনকে আমি কেন বাদ দিয়েছিলাম, এটার একটা কারণ আমরা দেখব। তো প্রথমত এই হাইড্রোজেনকে কেনই বা আমি হিলিয়ামের আগে বসালাম না, কেন হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 1, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, তাহলে হাইড্রোজেনকে কেনই বা এখানে বসালাম না, যেহেতু হাইড্রোজেনের কোন ধর্মের সাদৃশ্য, কোন হাইড্রোজেনের হাইড্রোজেনকে আমরা ক্ষার ধাতুর আন্ডারে কিন্তু ফেলছিলামই না, তা হাইড্রোজেনকে বাদ দিয়ে আমি মানে তাকে আমরা কাউন্ট করছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমরা হাইড্রোজেনকে ক্ষার ধাতুর শ্রেণীতে রেখেছি। কেনই বা হাইড্রোজেনকে আমরা 17 নম্বর শ্রেণীতে ইনক্লুড করিনি, যে হিলিয়ামের আগে কেন বা স্থান দিইনি। তাহলে এইরকম একটা আমার মনের মধ্যে একটা ত্রুটি আসতে পারে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ত্রুটি। সেকেন্ড ত্রুটি, যদিও আমি হাইড্রোজেনকে ক্ষার ধাতুর শ্রেণীতে যদিও বসাই, তো হাইড্রোজেন কি ক্ষার ধাতুর মতো হ্যালাইড যৌগ গঠন, হাইড্রাইট হ্যালাইড যৌগ গঠন করতে পারে কি, সেটাও আমাদের মধ্যে একটা সন্দেহজনক। তো এইগুলো কি ছিল দীর্ঘ পর্যায় সারণীর ত্রুটি। সেকেন্ড ত্রুটি কি ছিল, যে হিলিয়ামকে কেনই বা আমি 2 নম্বর শ্রেণীতে বসাইনি। পরবর্তীকালে এটা কারেকশন যদিও হয়েছে, যে নিষ্ক্রিয় মৌলের শ্রেণী হিসাবে হিলিয়ামকে আমি 2য় শ্রেণীতে বসিয়েছি। তো প্রথমত হিলিয়ামকে কেন আমি 2 নম্বর শ্রেণীতে স্থান না দেওয়ার কারণটা কি ছিল, তো না দেওয়ার কারণে হাইড্রোজেনকে কেনই বা এখানে দেওয়া হয়নি, এটা একটা কারণ। দুটো একটা আরেকটার উপরে ভাইসা ভার্সা আমরা বলতেই পারি, যে হাইড্রোজেনকে কেনই বা ক্ষার ধাতুর সাথে আমি বসাবো, হাইড্রোজেনকে কেন আমি হিলিয়ামের জায়গায় বসালাম না, যদি আমি হ্যালোজেন মৌলের সাথে বসালাম না, যদি আমি হাইড্রোজেনকে হ্যালোজেন মৌলের সাথে বসাতাম, তো সেখানেও বা কি ত্রুটি ছিল। তো এগুলো আমরা নেক্সট লেকচারে ডিসকাস করব। তো আরেকটা ত্রুটি আমার ভালোভাবে ধারণা আসছে কি, যে একটা জিনিস লক্ষ্য করো, যে বিরল মৃত্তিকা মৌলের যে পর্যায়টা রয়েছে এবং অ্যাক্টিনাইড মৌলের যে পর্যায় রয়েছে, সেটাকেও বা কেন মূল যে টেবিলটা আমাদের রয়েছে, এটা যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর এই যে টেবিল, এই টেবিলের মধ্যে কেন ইনক্লুড করা হলো না, যে বিরল মৃত্তিকা মৌল এবং অ্যাক্টিনাইড মৌলকে কেন আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে ইনক্লুড করিনি, না করার কারণ কোথায়, তাহলে সেই বিষয়টা আমরা পরের দিন কিন্তু আমরা দেখবো। তাহলে এগুলো আমাদের ত্রুটি থেকে গেছে, এগুলো কিন্তু আমাদের ত্রুটি থেকে গেছে। ক্লিয়ার হয়েছে? আর উপরন্তু আরেকটা জিনিস আমি ছেড়ে গেছি, যে দেখো 11 নম্বর যে শ্রেণীটা পড়ে আছে, এই যে কপার AgAu, এটাকে অনেক সময় মুদ্রা ধাতুর শ্রেণীও বলা হয়। এটাকে কি বলা হয়? মুদ্রা ধাতুর শ্রেণী। মুদ্রা ধাতুর শ্রেণী, খেয়াল রাখবে, এটাকে আমরা মুদ্রা ধাতুর শ্রেণীও বলে থাকি, একটু খেয়াল রাখবে, যেহেতু আমরা একটু ছেড়ে গেছিলাম, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আই এম সরি। তো আজকে আমি লেকচার নাম্বার 4 এতটুকু পর্যন্ত তোমাদের কাছে রাখতে চাই। যদি বুঝতে পারো তো কমেন্টে জানাবে, যদি এতদূর পর্যন্ত বুঝতে পারো, যদি কমেন্টে জানাবে যে হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি, বাত समझ में आई, বলো হ্যাঁ, ঠিক আছে, তালিয়া। আচ্ছা, তো আজকের মতো এতটুকুই, বেস্ট অফ লাক, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে।